আমৃত্যু ভালোবাসি সিজন 2 পর্ব ৪৭ লিখেছেন সালমা চৌধুরী। আরিফের কণ্ঠ কর্ণকুহরে পৌঁছতেই মিম কিছুটা অবাক হয়ে গেল। আবছা আলোয় মিলন ঘটল দুই জোড়া চোখের। আরিফ এখনো মিমের মুখে হাত চেপে আছে। আরিফ স্পষ্টভাবে লক্ষ্য করছে যে মিমের উষ্টাদর তীর তীর করে কাঁপছে। আরিফ মিমের ঠোঁট এক আঙুল ছুঁয়ে বলল, এভাবে কাঁপছো কেন? আমি কি তোমায় কিছু করেছি? মিম কাঁপাকাঁপির কারণে নিজেকে স্থির রাখতে পারছে না। নিজের ব্যালেন্স কন্ট্রোল না রাখতে পেরে খামচে ধরল আরিফের শার্ট। আরিফ কিছুটা বাঁকা হাসল। আরিফ তো এটাই চায়, তার প্রেয়সী সর্বক্ষণ সকল কাজে তার উপর ভরসা করুক। তার মানে যে এক সুখের মহাপ্রলয় বইতে তা সে এই মেয়েকে কি করে বোঝাবে? আজ তো আরিফের ব্যাকুল হৃদয়ে শান্ত হওয়ার দিন। কি 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 করছেন? ছাড়ুন আমায়। মিমের কাঁপা কণ্ঠে ধ্যান ভাঙল আরিফের। আরিফ নেশাতুর দৃষ্টিতে মিমের দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো মিমের সারা মুখে যেন বিচরণ করছে। হঠাৎই আরিফ মিমের মুখের দিকে কিছুটা ঝুঁকে আসলো। মিম ভয়ে লজ্জায় চোখ খিচে বন্ধ করে রেখেছে। আরিফ মিমের ললাটে একটা চুমু দিল। তারপর কানের সামনে ঠোঁট নিয়ে ফিসফিসিয়ে বলল, আই লাভ ইউ জান। এখানে আরো অনেক অনেক ইংরেজি বলেছে, আমি এটা স্পিক করে গেলাম, ঠিক আছে? এটা বলতেছি না আমি। আরিফের নেশাতুর কণ্ঠে এতগুলো গোটা ইংরেজি শব্দ শোনার পর মিম আস্তে আস্তে চোখ খুলল। চোখ মিলল আরিফের চোখে। মিম এবার ভয়ার্ত কণ্ঠে বলল, ছাড়ুন আমায়, কেউ চলে আসবে। আরিফ এবার খানিকটা সোজা হয়ে দাঁড়িয়ে মিমের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে বলল, চলে যাচ্ছ? মিম বলল, হুম। আবার কবে দেখা হবে জানি না। আরিফ বলল, বাড়িতে গেলে কি আর আমার কথা মনে থাকবে? মিমের সহজ স্বীকারোক্তি, জানি না। আরিফ এবার খানিকটা ভ্রু কুঁচকে বলল, তাহলে কি জানেন ম্যাডাম? মিম লজ্জায় মাথা নুইয়ে বলল, তাও জানি না। আরিফের বুকের পাশে এক হাত রেখে খানিকটা ব্যথাতুর সুরে বলল, আপনার কণ্ঠভাণ্ডারে কি জানি না ছাড়া আর কোনো শব্দ নেই? মিম কোনো কিছুই না বলে মাথা নুইয়ে রাখল। আরিফ তার পুরুষালী হাতে মিমের মুখের সামনে উড়ে আসা ছোট ছোট চুলগুলো সরিয়ে দিল। আরিফের আলতো ছোঁয়ায় যেন মিম কেঁপে কেঁপে উঠছে। মিম, এই মিম, কোথায় তুই? বাহির থেকে আইরিনের গলা ফাটানো শব্দ শুনে মিম আরিফের কাছ থেকে ছুটে বেরিয়ে যাচ্ছে। ঠিক তখনই আরিফ মিমের এক হাত চেপে ধরল। হাতে একটা মুঠ ফোন ধরিয়ে দিয়ে বলল, এটা সযত্নে লুকিয়ে রাখবে। প্রতি রাতে আমায় কল করবে। বাড়িতে গিয়ে যদি আমাকে ভুলে যাও তাহলে লেখাপড়ার জন্য আর সময় দেব না। ডিরেক্ট বিয়ে করে নিয়ে আসবো আমার কাছে। তখন দেখবো কোথায় পালাও। খপচারা কথায় মিম কিছুটা হাসফাস করে উঠল। বাহির থেকে আইরিন এরা আবারও ডাক ভেসে আসায় এবার আরিফ মিমের হাতটা ছেড়ে দিল। মিম ছুটে পালালো। সময় যাচ্ছে সময়ের গতিতে। সেকেন্ড, মিনিট, ঘন্টা, তারপর গোটা একটা দিন, তারপর সপ্তাহ, তারপর মাস। সময়ের কাঁটা তার নিজস্ব গতিতে চলছে। মেঘের এখন 7 মাস। পেটটা বেশ উঁচু হয়েছে। আবির তো মাঝে মাঝেই মেঘের পেটে মাথা রেখে বেবির সাথে কথা বলে। আবিরের পাগলামো দেখে মেঘ শুধুই হাসে। এক এক সময় এক একটা খাবার নিয়ে আসে। এসে মেঘের হাতে ধরিয়ে দিয়ে বলে, এই খাবার কিন্তু তোমার জন্য না। মেঘ যদি প্রশ্ন করে কার, আবির সুন্দর মসৃণ হেসে জবাব দেয়, আমার আহিয়ার। যদিও খাবারটা এখন তোমাকেই খেতে হবে, কারণ তোমার মাধ্যমেই তো আহিয়া খাবে। আবিরের এই অদ্ভুত পাগলামোগুলো বিগত কয়েক মাস ধরে মেঘ দেখে আসছে। বারবার এই মুখে বলে সকল খাবার আহিয়ার, কিন্তু তার আবার যত্ন সহকারে মেঘকেই খাইয়ে দেয়। মেঘ তখনও বাধা দিয়ে বলে, আমি আর খাবো না, আমি খাবো না তোমার মেয়ের খাবার। আবির তখন আবার হেসে জবাব দেয়, আমি তো তোমাকে খাওয়াচ্ছি না, তোমার মাধ্যমে আমার মামুনিকে খাওয়াচ্ছি।
মেঘ তখন আবার হতাশ চোখে আবিরের দিকে তাকায়। সময়ের তালে তালে আরিফ আর মিমের ভালোবাসাটাও যেন মনের গভীর থেকে গভীরে ছুঁয়ে যাচ্ছে। রোজ রাত জেগে কথা হয় দুজনের। মাঝে মাঝে আরিফ তো মিমের কলেজের সামনে এসেও দেখা করে। আরিফ আজকাল চেষ্টা করছে বাবার ছোটখাটো বিজনেসটাকে একটু বড় করার। বড় ভাই আসিফের কখনোই ব্যবসার মনোযোগ ছিল না, তাই সে চাকরি জীবনটাকেই বেছে নিয়েছে। কিন্তু আরিফ মূলত ব্যবসায়ী, নিজের কেরিয়ারটাকে গোছাতে চায়। তাছাড়া মিমের জন্য যোগ্য হওয়াটা অতি জরুরি। এদিকে বন্যা আর তানভীর খুব সুখে শান্তিতেই দিন কাটাচ্ছে। সারাদিন পর অফিস থেকে এসে তানভীর যখন বন্যার হাসি মুখটা দেখে, তখন তার মনে হয় সারা রাজ্যের সুখ তার ঘরে উকি দিয়েছে। এই মেঘকে তানভীরের সকল প্রশান্তির কারণ। তানভীর বন্যাকে ছেড়ে এক রাতও থাকতে নারাজ, তাই বন্যাও তেমন একটা বাপের বাড়িতে যায় না। মাঝে মাঝে তানভীর বন্যাকে নিয়ে যায় এবং সাথে করেই নিয়ে আসে। কিন্তু এত সুখ শান্তির মাঝেই হঠাৎ ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা, যা এলোমেলো করে দিল খানবাড়ির সকল সুখ। তো এই পর্যন্ত ছিল আমৃত্যু ভালোবাসি তোকে সিজন 2 এর 47 নম্বর পর্ব। আমৃত্যু ভালোবাসি তোকে সিজন 2 পর্ব 48 লিখেছেন সালমা চৌধুরী। আজ মেঘের 7 মাসের সাধের অনুষ্ঠান ছিল। বাড়ির বয়োজ্যেষ্ঠরা অনুষ্ঠানের কথাও কমতি রাখেনি। তাছাড়া আবির তো আছেই। পুরুষদের কাজগুলো যথাসম্ভবত সে নিজের দায়িত্বে নিয়ে করেছে। সাথে ছিল তানভীর, আরিফ, রাকিব, রাসেল, সাকিব সহ আরো অনেক ছেলেরা। আবির এত মহাব্যস্ততার মাঝেও মেঘের খেয়াল রাখতে একটুও ভুলেনি। কিন্তু মেঘ সে কি শান্ত হয়ে এক জায়গায় বসার মতো নেই? সারাক্ষণ নিচতলা উপরতলা করে বেরিয়েছে। ভারী শরীর নিয়ে সে দৌড়াদৌড়ি থেকে একটু পিছু পা হয়নি। সবার এত সাবধানতার পরেও কে শুনে কার কথা। সন্ধ্যার একটু পর মেঘকে টুকটুকে একটা লাল শাড়ি পরিয়ে বন্যা নিচে নিয়ে আসলো, বসিয়ে দিল সকলের দোয়া নেওয়ার জন্য। তারপর তার পছন্দের সকল খাবারও তাকে খাওয়ানো হলো। সাধের আনুষ্ঠানিকতার পর্ব শেষ হতেই মেঘের কি মনে পড়ল কে জানে। সে ছুটে চলল তার রুমের দিকে। হালিমা খান পেছন থেকে বারবার ডেকে বলল, মেঘ আস্তে যা। কিন্তু মেঘ কি সে কথা শোনার পাত্রী? কিছুদূর সিঁড়ি বেয়ে ওঠার পরেই পায়ের সাথে শাড়ি পেঁচিয়ে মেঘ হোঁচট খেয়ে পড়ল। ঠিক তখনই নিজের রুম থেকে নিচে আসছিল আবির। মেঘের অনাকাঙ্ক্ষিত পড়ে যাওয়া দেখেই আবির ছুটে এলো মেঘকে ধরল। কিন্তু এতক্ষণে মেঘ সিঁড়িতে বয়ে পড়ছে। হয়তো আবির আসতে একটু দেরি হলে মেঘ সিঁড়ি থেকে নিচে পড়ে যেত। কিন্তু সৌভাগ্যবশত আবির এসে মেঘকে আঁকড়ে ধরে। নিচের থেকে সবাই এত ঘটনা দেখে ভয়ে দৌড়ে আসলো মেঘের দিকে। আবির তৎক্ষণাৎ মেঘকে পাজা করে তুলে নিজের রুমে নিয়ে শুইয়ে দিল। মেঘকে বারবার চেক করে জিজ্ঞাসা করছে কোথায় কোথায় ব্যথা পেয়েছে। কিন্তু মেঘ জানালো সে কোথাও ব্যথা পায়নি, শুধু কোমরে একটু ঝাঁকুনি লেগেছে। আবির একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। এতক্ষণে বাড়ির সকলেই জমা হয়ে গেছে মেঘের রুমে। তানভীর, বন্যা সহ বাড়ির সকলেই বারবার জিজ্ঞাসা করছে যে ডক্টর রাখবে কিনা, মেঘ কোথায় ব্যথা পেয়েছে। কিন্তু মেঘের বরাবর একই জবাব, সে ঠিক আছে। আবির গভীর মুখে পাশেই দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর সকলে চলে যেতেই আবির খাটের অন্যদিকে ফিরে শুয়ে পড়ল। মেঘ বুঝতে পারল আবিরের এত বারবার নিষেধ করা সত্ত্বেও মেঘের এত অবাধ্য চলাফেরার কারণেই আবির রাগ করেছে। মেঘ আর কিছুই বলল না, সে নিজেও চুপচাপ শুয়ে পড়ল। কোমরটা হালকা চিনচিন ব্যথা করছে। ঘুমিয়ে যাওয়াটাই শ্রেয়। কিন্তু বিপত্তি ঘটল মধ্যরাতের দিকে। মেঘ আর আবির দুজনেই ঘুমিয়ে আছে। হঠাৎই মেঘ পেট ও কোমরের হালকা চিনচিন ব্যথায় হালকা নড়েচড়ে উঠল। এক পাশ হয়ে শুয়ে থাকা অবস্থায় কোমরের ব্যথা করছে। হয়তো সেটা ভেবেই মেঘ ঘুমের মধ্যে খানিকটা সোজা হলো। কিন্তু সে সময়ে ঘটল এক অপার্থিব ও অনাকাঙ্ক্ষিত ঘটনা। মেঘ খানিকটা সোজা হওয়ার পরেই বুঝতে পারল মেঘের গর্ভপাত থেকে তরল কিছু গড়িয়ে পড়ছে। মুহূর্তের মধ্যেই তরল পদার্থটার
পরিমাণ যেন বাড়ছে। মেঘ ঘুমের মধ্যেই খানিকটা ভ্রু কুঁচকে খাটের পাশে থাকা ল্যাম্প লাইটটি জ্বালিয়ে উঠে বসল। বিছানায় তরল কিছু অবস্থায় চোখে পড়তেই মেঘ খানিকটা ভয়ে বিছানা থেকে নেমে রুমের লাইট জ্বালিয়ে রুমটাকে আলোকিত করল। এ কি? মেঘের চোখ তো আশ্চর্যের কোঠা থেকে বেরিয়ে আসছে, মুখের বাকশক্তি যেন হারিয়ে ফেলেছে। মেঘ কিছু বুঝতে পারছে না পেরে তাড়াহুড়া করে আবিরকে ডাকল। আবির ঘুমুক মেঘের কাছ থেকে জানতে চাইল কি হয়েছে, কিন্তু মেঘ যেন কথা বলার শক্তি হারিয়েছে। আঙুল দিয়ে বিছানার দিকে দেখালো। মেঘের আঙুলের ইশারা বুঝতে পেরে আবির ও বিছানার দিকে লক্ষ্য করল। আবির মুহূর্তেই ঘুম ছেড়ে সোজা হয়ে বসল। মেঘের কাছে গিয়ে বলল, তুমি ঠিক আছো? মেঘ কাঁদো কাঁদো হয়ে উত্তর দিল, কিন্তু হঠাৎ করে এত ব্লাড কেন বের হলো? আমাদের বেবি কি ঠিক আছে তো? আমাদের বেবি ঠিক আছে তো? আবির চিন্তিত মুখ নিয়ে মালিহা খানের দরজায় গিয়ে টোকা দিল। মালিহা খান এত রাতে আবিরকে দরজার বাইরে দেখে চিন্তিত মুখে শুধালো, কি হয়েছে? আবিরের মুখে মেঘের কথা শুনে মালিহা খান হালিমা খান ডেকে নিয়ে উপরের মেঘের রুমে চলে গেল। তো এই পর্যন্ত ছিল আমৃত্যু ভালোবাসাতে সিজন 2 এর 48 নম্বর পর্ব। পরবর্তী পর্বগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।